মানে সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আপনার বাবা, আপনার দাদা, দাদা এবং বাবা আপনি কেই পৃথিবীতে তারা বেছে নেই। আপনার দাদা এবং বাপের সম্পত্তি আপনি কিভাবে মানে নিশ্চয়তা আপনার যে কিভাবে আমি সম্পত্তিটা পেতে পারি। এই সম্পত্তিটা আপনি পাবেন সেটা হচ্ছে কি, যে আপনার শেষ খতিয়ানে যদি আপনার দাদার নাম বিদ্যমান থাকে, সেই সূত্র ধরে আপনার বাবাও জমি পাবে। এখন যদি আপনার বাবা এবং চাচা বা জ্যাঠু থেকে থাকে, তাহলে এটা তিনজনেই পাবে এবং আপনার ফুফু বেঁচে আছে, তারা কিন্তু কেউই পৃথিবীতে নেই, অথচ সম্পত্তি অন্যজনে ভোগ করে খাচ্ছে। অথচ আপনার বাবা এবং দাদার নামে সিএসআরএস বা এসে খতিয়ানে বিদ্যমান আছে। তাহলে সম্পত্তিটা কীভাবে আপনি বের করবেন? আপনি এই সম্পত্তিটা প্রথম অবস্থায় আপনি যে জরিপ ম্যাপ আছে বর্তমান এবং অতীতের ম্যাপ ধরে আপনি দাগগুলো সংরক্ষণ করবেন। দাগগুলো সঠিকভাবে সংরক্ষণ করে এবং খতিয়ান নাম্বার সংরক্ষণ করবেন। আপনি করার পর আপনি নিকটতম তহসিল অফিসে যাবেন। আপনি নিকটতম তহসিল অফিস এবং নিকটতম আপনার ইউনিয়নের নিকটতম তহসিল অফিস অর্থাৎ ভূমি অফিস যাকে বলা হয়, সেই ভূমি অফিসে গিয়ে আপনি তহসিলদারের সঙ্গে যোগাযোগ করে আপনার দাগ নম্বর, খতিয়ান নম্বর আর আপনার হলো খারিজ খতিয়ান নাম্বার আর কি, যেটাকে বলা হয় খতিয়ান সিএসআরএস খতিয়ান, এটা আপনার তার কাছে লিখিতভাবে দিয়ে দিবেন, অথবা একটা কোনো কাগজে লিখে তাকে দিবেন যে দেখেন এই সম্পত্তিগুলো কার কার নামে আছে। তখন আপনি জানতে পারবেন, তহসিলদার আপনার কাছে রেজিস্টার বের করবে, সরকারি রেজিস্টার বের করে বলবে হয়তো যে সিএস খতিয়ান আপনার দাদার নাম কি, আবেদ আলী হাজি শাহ, তার নামে এত একর জমি আছে এবং তার দ্বারা বংশধর আছে। আপনার বাবার নাম যা থাকলো, আপনার বাবা যদি একা হয় তাহলে সম্পত্তির মালিকটা আপনি মনে করেন যে আপনার যদি বাবা বেঁচে নাই দুনিয়াতে, পৃথিবীতে চিরবিদায় নিয়েছে, তখন আপনার এই সম্পত্তিগুলো শ্রীনিবেদে আপনার বোন ভাই থাকলে আপনারা সেইভাবে আপনার নিরসন করে আপনার এটা নিজেই আপনি করতে পারবেন, মানে বের করতে পারবেন কতটুকু জমি আছে। তাহলে পরে আপনি তখন এটা দেখে আপনার প্রয়োজন বোধে এই কাগজগুলো আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে আপনি নিজেই আপনার বাড়িতে বসে থাকে আপনার সমস্ত কাগজপত্র যদি থেকে থাকে সেটা আপনি দেখতে পারবেন এবং সেখানে দাগ নম্বর আছে, তারপরে আপনার খতিয়ান নম্বর আছে, সিএস খতিয়ান আছে, আরএস খতিয়ান আছে। সিএস খতিয়ান বলতে হচ্ছে আপনার 40 এবং আরএস খতিয়ান বা এসএ খতিয়ান বলতে হচ্ছে আপনার বোঝাচ্ছে এসএ এবং আরএস খতিয়ান একই। এই জিনিসগুলো আপনি নিজেই নিরসন করতে পারবেন। তারপরে আপনি প্রয়োজন বোধে দাগ নম্বর দিকে ম্যাপ দিকে কোনো নিকটতম তহসিলদার আমিন থেকে থাকলে, অথবা যদি সরকারি ভূমি অফিস থেকে কোনো সার্ভেয়ার নিয়ে আসেন আপনি, হয়তো বা একটু টাকা যাবে আপনার 2-3 হাজার টাকা, অথবা নিকটতম আমিনকে আপনি 1-2 হাজার টাকা দিলেন, দিয়ে এটা জমিনের ম্যাপ দেখে আপনি জমিগুলো সঠিকভাবে বের করি, তাহলে আপনি ঠিকভাবে নির্ণয় করতে পারবেন যে আমার বাপ দাদার এতটুকু জমি আছে এবং আমাদের সব কিছুই আছে, আমরা কারোর কাছে বিক্রিও করিনি। তাহলে পরে দেখা যাবে যে এই সম্পত্তিগুলো আর কেউই পাবে না, তখন আপনি এই সম্পত্তির মালিক। এবং যারা এই সম্পত্তিগুলো ভোগ করে খাচ্ছে তারা হচ্ছে ভূমিদস্যু। তাদের কাজেই একটা, তারা মানুষের জমি এইভাবে বেদখল দিয়ে ভূমিদস্যুর মতো তারা নিঃসন্দেহে নির্দ্বিধায় সে জমিগুলো তারা ভোগ করে খাচ্ছে, কিন্তু অথচ মালিক কিন্তু আপনি, কিন্তু আপনার জমি খাচ্ছে অন্য ব্যক্তি। যাতে করে না খেতে পারে সেদিক থেকে আপনি লক্ষ্য করবেন। তখন আপনি করবেন কি, এই জমিগুলো যখন আপনি করলেন তখন তহসিল অফিসে গিয়ে, ভূমি অফিসে গিয়ে আপনি আপনার খাজনা দিতে পারবেন। অর্থাৎ খাজনা বলতে আগেকার লোকে অনেক সময় বলে থাকতো দাখিলা মূল্য বলতে আপনার হলো খাজনার যে টাকার রসিদটা দিবে আপনাকে, সেই হিসাবে আপনি দিয়ে দিবেন। আর তারপরে দিয়ে দেওয়ার পর এই খাজনার রসিদটা আপনি সংরক্ষণ করবেন এবং খাজনার রসিদগুলো আপনাদের নামেই হবে। আর আপনার ভাই বোন থাকলে পরে যদি সম্পত্তি পেয়ে থাকেন, তা আপনি এসিল্যান্ড অফিসে যাবেন, এসিল্যান্ড অফিসে একটা দরখাস্ত লিখবেন। দরখাস্ত লিখে বলবেন আমরা এই ওয়ারিশ আছে, এবং আপনি ইউনিয়ন পরিষদ থেকে আপনার ওয়ারিশ সার্টিফিকেট নেবেন এবং আপনার ওয়ারিশ সার্টিফিকেট নেবেন। যারা ওয়ারিশ আছে তাদের নাম ওয়ারিশ সার্টিফিকেটের মধ্যে আপনি বিদ্যমান লিখবেন, তাদের নাম ধাম দিবেন, প্রয়োজন আইডি কার্ড নাম্বার দিবেন। দেওয়ার পর আপনি তহসিল অফিসে গিয়ে আপনার এই সম্পত্তিটা তখন আপনি ওই এসিল্যান্ড অফিসের কাছে দরখাস্ত দিলে আপনি কতটুকু পাবেন সেটা রেশিও অনুযায়ী আপনাকে ভাগ করে দিয়ে দেবে। তখন আপনি নির্দ্বিধায় এই জমিগুলা আপনি পেয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই বা কোনো অবকাশ নেই। যার কারণেই অনেকেই আমাদের আজকাল দেখা যাচ্ছে যে আমাদের সমস্ত সর্বস্তরের জনগণের নিকট জমি খুবই প্রিয়, মানে খুবই প্রিয়, জমি খুবই প্রিয়, কিন্তু জমির আইন কানুন সম্পর্কে মানুষের ধ্যান ধারণা খুবই সীমিত। যার ফলে জমি জমা সংক্রান্ত ব্যাপারে আপনার মোকদ্দমা হচ্ছে, কেস কামারি হচ্ছে, মারামারি হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে।
হ্যাঁ, যখন আপনি নিরসন হবেন যে আমার এই জমিগুলো আমার, তাহলে পরে প্রয়োজন বোধে আপনাকে সরকার সহযোগিতা করবে, আপনার জমি আপনি তখন আপনার নিজ হাল দখলে নিতে পারবেন। আর যারা খাচ্ছে তারা কী মূল্যে খায়, তাদের কাছে কোনো যদি রেজিস্টার করে দিয়ে থাকে আপনার দাদা বা আপনার বাবা, তাহলে ওই জমিটা বাদ দিয়ে যে জমিটা আপনার বাবা বা আপনার দাদা কাউকে দলিল করে দেয়নি, তাহলে বুঝবেন যে বাকি যে জমিগুলো আছে জমিগুলো সমস্ত এগুলো আমাদের। আর তাদের কাছে যদি কোনো পেপারস না থাকে, কোনো রেজিস্ট্রিকৃত দলিল না থেকে থাকে, বা দাখিলামূল্য তখনকার সময় যদি নিয়ে থেকে থাকে, সেটাও যদি তারা না থাকে, তারা কী মূল্যে খায়, হ্যাঁ, তাহলে পরে তাদের নাম হয়তো বেষ্টিত আছে 40-এ 62-তে। আর বর্তমান বিআরএস খতিয়ান অনুযায়ী যদি আপনাদের জমি তারা নিয়ে থেকে থাকে, তারা কী মূল্যে বিআরএস খতিয়ান নিল, এটা আপনার খতিয়ে দেখতে হবে। হ্যাঁ, বিআরএস খতিয়ানের মধ্যে আপনার প্রথম অবস্থায় একটা মাঠ প্রস্তাব থাকবে, মাঠ প্রস্তাবটার বাম পাশে থাকবে হচ্ছে আপনার পুরাতন দাগ, এবং তার পাশেই থাকবে হচ্ছে নতুন দাগ। এই নতুন দাগে বর্তমান আপনার ম্যাপ হয়ে গেছে। এই দুটো আপনার নিরূপণ নিশ্চয়তা থাকতে হবে যে এই জমিগুলো আমার বাপদাদার। এটা দেখে আপনি সেটা সঠিকভাবে এই জমিগুলো আপনি বের করে নিতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং এই জমি আপনার কেউই কোনো দিন ভোগ করতে পারবে না, আপনার দিতেই হবে সেই জমি, যদি আপনার পেপারস থেকে থাকে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।